ডক্টর শফিকুর রহমান তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি ভর্তি আছেন এবং আগামীকাল তার বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলার জন্য তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমিরে জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, এজা যা আজালুহা লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আরেকটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সমর্থ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা চুকে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমিরে জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি খুব লম্বা কথা বলতে চাইনি। একটি কথা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, দেখেন শহীদ হয়েছে কি হয় নাই, এটার মালিকানা কিন্তু আমাদের নয়। শহীদ হওয়ার মালিকানা একমাত্র কার? আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং একটা হাদিস আছে, যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন। আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো, দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো, মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না, সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনে বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, তাহলেই সত্যিকার শাহাদতের মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে। আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল
যে লিখিত বক্তব্য পাঠ করেছেন সব কথা এখানে এসে গেছে, নতুন করে বলার কিছু নাই। সামাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, 1:45 বেজে গেছে, আজান হয়ে গেছে জুমার নামাজের জন্য, একেবারেই শেষ করছে এই কথা বলে। সেটা হলো, এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করব যে আসুন, জীবন বেশি দিনের জন্য নয়, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। এজন্য আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুতভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকেও জীবন দিতে হবে? আপনারা কি রাজি আছেন শহীদ হওয়ার জন্য? যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, দিনের জন্য কুরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন, মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় 12 খণ্ড এবং আরবি ভাষায় 12 খণ্ড, ইংরেজি ভাষায় 12 খণ্ড শহীদদের যে বিবরণী দিয়েছে, যে স্মারক তৈরি করেছে, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটা পড়ব এবং অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে, যারা এই পিছনে কাজ করেছেন সবাইকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কার দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমিরে জামাতও তিনি সালাম জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য সেই কথাগুলো বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রামকে কভার করার জন্য শুধু দেশে নয় আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ার এই কাজটা আগেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি জনাব ডক্টর মুজিবুর রহমান, মঞ্চ উপবিষ্ট সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং সাংবাদিক বন্ধুগণ, 36 জুলাইয়ের আন্দোলনের অন্যতম সিগনিফিকেন্স ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এদেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন। তারা অধিকার হারা মানুষের ভাষাকে ধারণ করে তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন, তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন। সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই, আমরা দেখেছি ছাত্রদের চাইতেও শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। সেখানে জীবন দিয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবন দিয়েছেন, সেখানে নারীরা জীবন দিয়েছেন, সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছেন। সেই জন্য সেই ফ্যাসিস্ট সরকার এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি। তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল। শুধু এখানে শেষ নয়, তারা জানাজা করতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। সেই জন্য এই আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে, শেষ হয়ে যাবে,
এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে। বাংলাদেশের আগামী প্রজন্ম যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে। আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে, তারা জিহাদের মধ্যে থাকবে। সেজন্য এই আন্দোলনের ইতিহাস চেতনা কেউ চাইলেও দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে দাবি জানাতে চাই, আমাদের এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য, যুগ যুগ ধরে প্রেরণার উৎস হিসেবে রাখার জন্য জুলাই ঘোষণা দিতে হবে, সনদ প্রণয়ন করতে হবে, এটা লিগেল ফ্রেমে আনতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো অপতৎপরতা চালানো হয়, ষড়যন্ত্র হয়, আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে। না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে, আপনারা কি প্রস্তুত আছেন? প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব। সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার এবং জুলাই শহীদ ও আহতদের প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহত যারা এখানে রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, প্রাপ্তি এবং আমাদের করণীয় শীর্ষক যে সেমিনার আয়োজন করেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে সেমিনার পেপারে সবগুলো দিককে তুলে আনার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে বিভিন্ন আলোচকবৃন্দ ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে, যেটি আমাদের এই পেপারসে নেই, আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসেবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাপ্তি
অনেকগুলো বিষয়ে বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড় সম কোনো শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের করণীয় মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের এবং শহীদদের স্মরণে আয়োজিত বইয়ের মরক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ, আহত ভাই ও বোনেরা, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে প্রাপ্তি প্রত্যাশা এই প্রবন্ধের মধ্যেই উল্লেখ করা হয়েছে। আজকের এই দিনে খনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। এখন আওয়ামী লীগ, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। তো বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না, নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়ের ব্যাপারে যে কথাটি বলতে চাই, 6 সালের 28শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামীর তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা,
মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, এবং না হইলে সরকার সফল হইতে পারবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হইতে পারবেন না। কাজে ফ্যাসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাইতে হবে। 3, বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য দুটো জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোনো এলাকায় ইতিমধ্যেই কোনো সরকারি অফিস কোনো দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আর একটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকেই বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই জাতীয় সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, সাবেক জামাত ইসলামীর সংসদীয় দলের নেতা জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় এবং জামাত নেতৃবৃন্দ, জাতীয় প্রেস ক্লাবে এই সভাস্থলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং দেশবাসী, ভাই ও বোনেরা, আজকের সেমিনারের প্রবন্ধের বিষয় 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের প্রতি অনুগ্রহ করে দীর্ঘ প্রায় 17.5 বছরের ফ্যাসিবাদী শাসন ও জুলুমের জগদ্দল পাথর থেকে আমাদেরকে মুক্ত করেছেন। বিগত 5ই আগস্ট 2024 এক অবিস্মরণীয় ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে
বাংলাদেশের মানুষ একটি শোষণমুক্ত নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ পেয়েছে। এই দীর্ঘ সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে জুলুম, নির্যাতন, মামলা, হামলা, কারাবরণ ও শাহাদাতের পেয়ালা পান করে এই বিজয় অর্জনে যারা ঐতিহাসিক অবদান রেখে গেছেন তাদের সকল কোরবানি ও শাহাদাত মঞ্জুরের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত ও অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কষ্ট পাচ্ছেন। তাদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে শেফা কামনা করছি। তাদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আজকের প্রবন্ধের শুরুতেই বিগত 5ই আগস্ট দেশের ছাত্র জনতার সর্বাত্মক গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও পূর্বাপর বিষয়ের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। 2006 সালের 28শে অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে নিষ্ঠুর ও লোমহর্ষকভাবে 6 জন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীকে হত্যা ও অসংখ্য ভাইকে আহত করার মাধ্যমে ফ্যাসিবাদী তাণ্ডবের ঘৃণ্য সূচনা হয় এবং বাংলাদেশ তার রাজনীতির গতিপথ হারাতে থাকে। এরই ধারাবাহিকতায় বিগত 2009 সাল থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসেই আধিপত্যবাদী শক্তির সেবাদাস হিসেবে এদেশের মানুষের উপরে সীমাহীন জুলুম, দুর্নীতি, লুটপাট, খুন, গুম, রাষ্ট্রযন্ত্রের সর্বনাশা দলীয়করণ, বিরোধী রাজনৈতিক দলের উপর মিথ্যা মামলা, সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার তথা ভোটাধিকার হরণ করে ইতিহাসের কলঙ্কিত এক স্বৈর শাসক হিসেবে চেপে বসেছিল। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের প্রিয় এই জন্মভূমির আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ তথা আমাদের স্বতন্ত্র জাতিসত্তাকে তিলে তিলে ধ্বংস করে এক সর্বনাশা পরিণতিতে পৌঁছে দিয়েছে। 2009 সালের পিলখানায় 57 জন চৌকস সেনা কর্মকর্তার 74 সহ 74 জনের নৃশংস হত্যাকাণ্ড, 2013 সালের 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনাবলী ফ্যাসিবাদের বিভৎস রূপকে জাতির সামনে উন্মোচিত করেছে। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো ও বানোয়াট মামলায় একের পর এক জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়। হাজার হাজার আলেম ওলামা, ইসলামিক স্কলার ও লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে কারাগারে আটক করা হয়, রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয় ও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়। আয়নাঘর এবং ক্রসফায়ারে নিয়ে বহু মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে জনমতকে উপেক্ষা করে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2014, 2018, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে ইতিহাসের নজিরবিহীন প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করে। উল্লেখ্য যে আমি ও ডামি নির্বাচনের পর 2024 সালের জানুয়ারি থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ব্যাপক দুর্নীতি ও লুটপাট, বিদেশে অর্থ পাচার, দলীয়করণের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ চরম অবনতির দিকে আগাতে থাকে। তৎকালীন আইজিপি, সেনাপ্রধান, র্যাবের ডিজি সহ সর্বপর্যায়ে সীমাহীন দুর্নীতির কারণে দেশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। শেখ হাসিনা ও তার পরিবার দেশকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করে। দেশি বিদেশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত ছিল যে কোনো সময় গণবিস্ফোরণের মধ্য দিয়ে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ঘটতে পারে। 5ই জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় প্রদান করে। 6ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 9ই জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করে এবং শিক্ষার্থীদের দাবি মানতে 30শে জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দেয়। কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই তারিখ নির্ধারিত হয়। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক, মোমিনশাহীর শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ, তেমনিভাবে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ক্রমান্বয়ে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয়, কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়। পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবকরা এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে।
এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। 7ই জুলাই বাংলা ব্লকেটে রাজধানী স্থবির হয়ে পড়ে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। 8ই জুলাই সারা দেশের ছাত্রদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমন্বয়ক টিম গঠন করা হয়। 10ই জুলাই কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে 4 সপ্তাহের জন্য আপিল বিভাগ নির্দেশ প্রদান করে। ছাত্ররা ভুল করেছে মর্মে প্রধান বিচারপতি বক্তব্য রাখেন। এতে পুলিশের বাধার মুখেও বিভিন্ন স্থানে অবরোধ পালন করতে থাকে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। 12ই জুলাই শুক্রবার সকল ক্যাম্পাসে বিক্ষোভ চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। 14ই জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। একই দিনে শেখ হাসিনা চীন সফর শেষে আহত। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে রাজাকারের নাতিপুতি বলে বসেন। এর প্রতিবাদে রাত 9টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তুমুল বিক্ষোভ হয় এবং স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান এত জনপ্রিয় হয় যা মুহূর্তেই দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তার ছোঁয়া লাগে এবং স্লোগানে ক্যাম্পাসগুলো মুখরিত হয়ে ওঠে। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়। 15ই জুলাই ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম মন্তব্য করেন, যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ দেখিয়ে ছাড়ব। ওবায়দুল কাদের ও সাদ্দামের এই জঘন্য মন্তব্যের পর ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের সশস্ত্র আক্রমণ করে 5 শতাধিক শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করে। 297 জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশের সামনে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আবু সাইদের এই সাহসিকতা, দেশপ্রেম ও অবিস্মরণীয় আত্মদানের ঘটনা দেশ ও বিদেশের সকল মানুষের বিবেককে নাড়া দেয়। গণমাধ্যমে প্রকাশিত এই বীরত্বপূর্ণ আত্মদানের দৃশ্য গোটা জাতিকে নতুন করে জাগিয়ে তোলে। ওই দিন পুলিশের গুলিতে আরও নিহত হন চট্টগ্রামের ওয়াসিম, শান্ত, ফারুক ও ঢাকায় শাহজাহান সহ আরও 7 জন। এখানে উল্লেখ্য যে দেশের সর্বস্তরের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ইসলামী সংগঠনসমূহ ব্যাপকভাবে এই আন্দোলনে অংশ নেয়। ছাত্রদের এই আন্দোলন একটি সার্বজনীন আন্দোলনের রূপ নেয়। রাস্তার হকার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, নারী, শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয়, যা ছিল নজিরবিহীন। 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে সাধারণ ছাত্ররা। পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। সারা দেশে চলতে থাকে বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ। এই দিন দুপুরে মুহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফেরেন। সন্ধ্যায় আমিরে জামাতকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাতের রাজনৈতিক কমিটির সিদ্ধান্ত অবহিত করা হয়। একই দিন সন্ধ্যায় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি যুক্ত আন্দোলনকারীদের হুমকি দেন। হল বন্ধ ঘোষণা ও পুলিশি তৎপরতার মুখেও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান করতে থাকে। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 18ই জুলাই জামাত ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সরকারকে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও ছাত্র হত্যার ঘটনা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। ছাত্রদের ঘোষণা অনুযায়ী সারা দেশে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এদিন সারা দেশে নরসিংদীর 9ম শ্রেণীর ছাত্র তামিম সহ প্রায় 50 জন শিক্ষার্থী নিহত হয়। সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। রাত 9টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে দেশকে সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই সময় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত সুবিধা দিয়ে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 19শে জুলাই সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ব্যাপক সংঘর্ষ, কমপ্লিট শাটডাউন ও প্রাণহানির ঘটনা ঘটতে থাকে। নানান শ্রেণী পেশার মানুষ আন্দোলনে ছাত্রদের সাথে যুক্ত হয়। পুলিশ ও বিজিবি ওই দিন নৃশংস হত্যাকাণ্ড চালায়, গণহত্যা চালায়। নিরস্ত্র ছাত্র জনতার উপর সশস্ত্র পুলিশের হিংস্রতা, অমানবিকতা ও নিষ্ঠুরতা জাতিকে হতবাক করে। তাদের গুলিতে এই দিনে প্রায় 2 শতাধিক ছাত্র জনতা নিহত হয়।
হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়াগব সহ বাসা বাড়িতে অনেকে নিহত হয়। ওই দিন মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং দেখামাত্র গুলির নির্দেশ প্রদান করা হয়। এহেন পরিস্থিতিতে সরকারের আইনমন্ত্রী চাপে ছাত্ররা 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করতে বাধ্য হয়, কিন্তু সারা দেশে কারফিউ চলতে থাকে। ফলশ্রুতিতে সারা দেশে একদিকে ব্যাপক আন্দোলন ও অন্যদিকে ব্যাপকভাবে বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতন শুরু হয়। এই সময় প্রায় প্রতিদিন শত শত নিরীহ ছাত্র জনতা নিহত হতে থাকে। কোটা প্রথা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে সমন্বয়কারীদের আন্দোলন দুর্বল করা ও বিভক্ত করার অপকৌশলে মেতে ওঠে ফ্যাসিস্ট সরকার। 29 জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের বৈঠকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোহতারাম আমিরের জামাত 30 জুলাই প্রদত্ত এক বিবৃতিতে 14 দলীয় জোটের এই সিদ্ধান্তকে বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী হিসেবে উল্লেখ করেন। 1 আগস্ট সংবিধান লঙ্ঘন করে সরকার এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেন। জামাত ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের ঘোষণার আদেশের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। আন্দোলনকারী অধিকাংশ দলের নেতৃবৃন্দ এই আদেশের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে পুলিশ আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। তারা সেখানে 32 ঘন্টা অনশন করে। অবশেষে 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কদের ডিবি পুলিশ ছেড়ে দেয়। সরকার ঘোষিত আগস্টের শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে ছাত্ররা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে। 2 আগস্ট থেকে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ব্যাপক জনসমর্থন লাভ করে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকরা। জাতিসংঘের মহাসচিবের বিবৃতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করলে 2 ও 3 আগস্ট ঢাকাসহ সারা দেশের রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। পুলিশ বক্স, থানা ও বিভিন্ন স্থাপনা আক্রান্ত হতে থাকে। শত সহস্র ছাত্র জনতা নিহত ও আহত হতে থাকে। ঢাকা শহর রীতিমতো একটি রক্তাক্ত জনপদে পরিণত হয়। এমনি পরিস্থিতিতে 3 আগস্ট রাতে সেনাবাহিনীর জনগণের উপরে গুলি না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এমত অবস্থায় 5 আগস্ট ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা পরোক্ষভাবে এই আন্দোলনের প্রতি তাদের এক ধরনের সংহতি প্রকাশ করতে থাকে। 5 আগস্ট বিভিন্ন জেলা থেকে দলে দলে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ঢাকায় আসতে থাকে। সকাল 10টা থেকে 11টার মধ্যে ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়। সারা ঢাকা শহরে সশস্ত্র পুলিশ নিরস্ত্র ছাত্র জনতার উপর যুদ্ধাঙ্গেহী আক্রমণ শুরু করে। সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালাতে অপারগতা প্রকাশ করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের জন্য সময় বেঁধে দেয়। সেনাবাহিনীর প্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা দেন। 1:30 পর থেকে পুলিশ ও সেনাবাহিনী শাহবাগ সহ ঢাকা শহরের রাস্তার প্রতিরোধ তুলে নেয়। এমনই এক পরিস্থিতিতে মানুষ জেনে যায় যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা 2টার কিছু আগে গণভবন ছেড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে টেলিভিশন ও গণমাধ্যমে প্রচারিত হয় যে শেখ হাসিনাও পদত্যাগ করে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে উঠে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে। এতে করে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে। সারা দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সারা দেশের তথা বিশেষ করে ঢাকার সকল মানুষ রাস্তায় নেমে ঈদের মতো আনন্দ উদযাপন করতে থাকে। জনগণের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। মিষ্টি বিতরণ ও কোলাকুলি করতে থাকে। মানুষ রাস্তায় রাস্তায় সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। অন্যদিকে এই আন্দোলনে নিহত সহস্রাধিক ছাত্র জনতা এবং হাজার হাজার আহতদের পরিবারে চলে শোকের করুণ মাতম। এ অবস্থায় সেনাবাহিনীর প্রধান বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে শান্ত থাকার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা কামনা করেন। তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। রাজধানীর উচ্ছ্বসিত জনতার একাংশ গণভবনে গিয়ে আনন্দ উল্লাস করে। সেদিনও পুলিশের গুলিতে প্রায় 200 ছাত্র জনতা নিহত হয়। 6 আগস্ট থেকে কারাগারে আটক নেতাকর্মীরা মুক্তি লাভ করতে থাকেন। 8 আগস্ট রাত 9টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন এবং একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রত্যাশা 24-এর মাধ্যমে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করেছি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে লুটপাট, অর্থপাচার, দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস, অবিচার ও বৈষম্য ও ভিন্নমত দমন থাকবে না। আমাদের জাতিসত্তা ও মূল্যবোধ বিরোধী আধিপত্যবাদীদের সেবাদাস কোনো কর্তৃত্ববাদী শাসন থাকবে না।
দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ একটি সুষম অর্থনীতির কাঠামো গড়ে তুলতে হবে। প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য ভরা আমাদের এই কৃষিকে উন্নত প্রযুক্তির সমন্বয়ে অর্থনীতির মূল নিয়ামকে পরিণত করতে হবে। রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচন সহ সকল স্তরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মৌলিক সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। দলীয়করণমুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে এমন একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আমাদের প্রত্যাশা, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। জুলাই অভ্যুত্থানের আরেকটি প্রত্যাশা হচ্ছে একটি মজবুত, টেকসই ও স্থিতিশীল গণতন্ত্র এবং আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক সেনাবাহিনী। রাষ্ট্রের 3টি অঙ্গ তথা আইন, নির্বাহী ও বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে দুর্নীতি, অযোগ্যতা ও অদক্ষতা উতরে রাষ্ট্রযন্ত্র কর্মদক্ষ হয়ে উঠতে পারে। প্রতিবেশী ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, যেখানে অন্যায্য হস্তক্ষেপ, নতজানু পররাষ্ট্রনীতি, সীমান্ত হত্যা, বৈষম্যপূর্ণ পানি বন্টন নীতি এবং দেশের স্বার্থের জন্য ক্ষতিকর ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান করা হবে না। নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ ভিত্তিক উৎপাদনমুখী ও কারিগরি শিক্ষার ভিত্তিতে একটি আদর্শ ও সৎ প্রজন্ম গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রাপ্তি: জুলাই অভ্যুত্থানে আমরা পেয়েছি অত্যাচারী, কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে অকুতভয়, সদা জাগ্রত জনতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত তারুণ্যের অজেয় শক্তি। কিছুটা হলেও মুক্ত গণমাধ্যম এবং রাজনৈতিক সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা, জুলাই গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে পারা, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজ ও সমাজবিরোধী চক্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য, দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষায় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্য। করণীয়: জুলাই অভ্যুত্থান পরবর্তী পথপরিক্রমার প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনও ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয়, তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে। সেই সাথে অভ্যুত্থানের শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রায় 101 কোটি বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিল্প কারখানাসমূহের দক্ষতা অনেকাংশে নির্ভর করে শ্রমিকদের আন্তরিকতার উপর, যা নিশ্চিত হতে পারে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই। শ্রমিকদের যথাসম্ভব যথাযথ সর্বনিম্ন মজুরি, বিভিন্ন বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষির আধুনিকায়নের পাশাপাশি কৃষক ভাইরা যাতে তাদের পণ্যের যথাযথ মূল্য পায়, সেদিকে নজর দিতে হবে। তাদের জন্য কোল্ড স্টোরেজের সহজলভ্যতা, মধ্যস্বত্বভোগীদের পরিমাণ কমানো, রাস্তাঘাট উন্নয়ন এবং পণ্য পরিবহনের সময় চাঁদাবাজির অন্যান্য দুর্ভোগ কমানোর দিকে খেয়াল রাখতে হবে। পরিশেষে সহস্র শহীদ, অসংখ্য আহত ও বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, মহান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি স্বাধীনতার 54 বছর পর 18 কোটি মানুষের স্বপ্ন পূরণে আমাদের এই অভিযাত্রা যেন সফল হয়। আমিন। আল্লাহ আমাদের সহায় হন।